জাতীয় পার্টির অসংখ্য নেতাকর্মী সহ বিভিন্ন সাংবাদিককেও কিন্তু আহত করা হয়েছে। অর্থাৎ আহতের এক পর্যায়ে সেনাবাহিনী এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে। আমরা আপনাদেরকে দেখাতে চাই যে একজনকে কিন্তু মেরে আহত রক্তাক্ত অবস্থায় তারা কিন্তু ফেলে রাখা হয়েছে। অর্থাৎ আমরা দেখছি যে প্রচুর সংখ্যক নেতাকর্মী কিন্তু জাতীয় পার্টির আহত হয়েছেন। অর্থাৎ সেনাবাহিনীর একদল সদস্য তারা কিন্তু এসে তৎক্ষণাৎ কিন্তু তারা পরিস্থিতির সামাল দিয়েছেন। আমরা দেখছি যে সেনাবাহিনীর সরাসরি নেতাকর্মীরা তারা কিন্তু অ্যাকশনে গিয়েছেন। অর্থাৎ অ্যাকশনে যাওয়ার পর কিন্তু আমরা দেখেছি যে এখানে পরিস্থিতি কিন্তু শান্ত হয়েছে। অর্থাৎ একদল বহিরাগত তারা কিন্তু হামলা চালাচ্ছিলেন জাতীয় পার্টির ইফতার মাহফিলে। সেনাবাহিনী এসে কিন্তু পুরো পরিস্থিতি কিন্তু আসলে তারা সামাল দেওয়ার চেষ্টা করেছেন এবং সেনাবাহিনী আসার পর সেখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এবং এখন আমরা দেখছি যে আহত অবস্থায় একজনকে কিন্তু আসলে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি অনেকক্ষণ যাবত আহত অবস্থায় কিন্তু এই রেস্টুরেন্টের ভেতর কিন্তু তিনি পড়েছিলেন এবং পড়ে থাকার এক পর্যায়ে কোনোভাবেই তারা কিন্তু বের হতে পারছিলেন না। এবং ভেতরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের থেকে শুরু করে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু সহ অনেকেই কিন্তু ভেতরে সদস্য তারা এখানে আসার পর অর্থাৎ পরিস্থিতি কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে এনেছেন। কিন্তু এখনো আমরা আপনাদেরকে যদি একটু দেখাই যে পুরো জায়গা জুড়ে কিন্তু পরিস্থিতি থমথমে। এখনো কিন্তু সেনাবাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং তারা কিন্তু অনেকভাবেই মোকাবেলা করছেন যে কোনোভাবে যেন কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা না ঘটে। আমরা দেখেছি যে এখন পর্যন্ত অনেকেই কিন্তু আহত হয়েছেন। ভেতরে জাতীয় পার্টির অসংখ্য নেতাকর্মী এই দ্য বুফে প্যালাস বনানীর যে রেস্টুরেন্টটি সেখানে কিন্তু আটক অবস্থায় পড়ে আছেন। দর্শক, কালের কণ্ঠ লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছে আমি ওয়াসিফ পার্থ। আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি বা আপনাদের একজন যে একটু কথা বলতে হবে। আচ্ছা দর্শক, সেনাবাহিনীর তারা দায়িত্বপ্রাপ্ত যারা তারা বলেছেন যে সেনাবাহিনীর কোনো অফিসার যেহেতু নেই তারা কিন্তু তাদের পক্ষ থেকে কোনো কথা বলতে পারছেন না। এবং আমরা আপনাদেরকে যদি দেখাই যে বিকাল এখন থেকে প্রায় কিন্তু 20 মিনিট আগে একদল বহিরাগত তারা এসে ভেতরে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছিলেন এবং সেই পর্যায়ে জাতীয় পার্টির কিছু নেতাকর্মীর উপর কিন্তু ভেতর থেকে প্লেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের উপর ছুঁড়ে ফেলে এবং সেই পর্যায়ে কিন্তু প্রায় 20 মিনিট যাবৎ আটকা পড়েছিলেন দ্য প্যালেস বুফে রেস্টুরেন্ট যে বনানী সেটিতে। এবং আটকের পর 999 সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন জায়গায় কল দিয়ে কিন্তু কথা বলার পর সেনাবাহিনীর একদল সদস্য সেখানে আসেন। তারপর কিন্তু তাদের সহযোগিতাতে কিন্তু জাতীয় পার্টির নেতারা কিন্তু আসলে কোনোভাবে বেঁচে পড়েছেন। তবে এখন পর্যন্ত তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে প্রায় কিন্তু জাতীয় পার্টির 3 থেকে 4 জন আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় কিন্তু আসলে এখান থেকে বের হয়েছেন এবং তাদেরকে কিন্তু হাসপাতালে নেওয়া হচ্ছে। দর্শক, আমরা জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে পরিস্থিতি কি হয়েছে। আমরা আবারও তাদের সাথে একটু কথা বলে জানতে চাইবো। ভাই, এখন কি অবস্থা থেকে শুরু করে যারা আমরা আপনাদেরকে যদি দেখাই যে এখানে কিন্তু পুরো অবস্থা, আমরা যদি খাবার টাবার থেকে যা কিছু আছে সবকিছু ফেলে কিন্তু পরিস্থিতি ঘোলাটে করা। আমরা সরাসরি জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন জিএম কাদের তার সাথে কথা বলে আমরা কিন্তু জানার চেষ্টা করব যে পরিস্থিতি আসলে কি হয়েছিল। আমরা সরাসরি চলে যাচ্ছি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মানুষগুলিকে বিভিন্নভাবে রাজনীতি নাম করে অনেক ধরনের কাজকর্মে লাগানো হচ্ছে, যেটা সমাজকে ক্ষতিগ্রস্ত করছে, দেশকে ক্ষতিগ্রস্ত করছে। এটাকে রাজনীতির নাম করে সরকারের ঘনিষ্ঠভাবে এগুলোকে ব্যবহার করছে তাদের শক্তি সামর্থ্য ব্যবহারের জন্য। তারা দেশের কথা চিন্তা করছেন না, ভবিষ্যতের কথা চিন্তা করছেন না। আমি আজকে একটা কথা দুটি কথা বলার দরকার মনে করছি। সেই জন্য আমি মনে করি যে অন্য কথা বলার ছিল অনেক কিছু, হয়তো সবার অভাবে বলা সম্ভব হবে না। আমরা সবসময় জাতীয় পার্টি জনগণের সঙ্গে ছিলাম, জনগণের সঙ্গে আছি, জনগণের সঙ্গে থাকবো। যে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছিল বৈষম্য বিরোধী, সেই আন্দোলনের সময় আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। আমাদের নেতাকর্মী 2 জন, রংপুরে আমাদের 2 জন নেতা শহীদ হয়েছেন, আমাদের কর্মী শহীদ হয়েছেন, 4 জন জেলে ছিল এই শেখ হাসিনা সরকারের আমলে। এবং পরবর্তীতে আমাদের প্রায় 30 জনের নামে মামলা করা হয়েছিল যারা বিভিন্ন থানায় পালিয়ে বেড়াতে হয়েছিল। আমাদের রংপুরে অফিসকে হামলা করা হয়েছিল। এগুলো প্রতিদিন আমরা প্রথম দিন থেকে শুরু করি আমরাই বলেছিলাম যে এটা কোটা সংস্কার আন্দোলন নয়, এটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন। এটা শুধু ছাত্রের আন্দোলন নয়, এটা ছাত্র জনতা সকলের আন্দোলন। এটাকে আমরা বৈষম্য থেকে মুক্ত দেশ দেখতে চাই, যেটা শেখ হাসিনা সরকার যে বৈষম্যের দেশ তৈরি করেছিল
সে কথাটা আমরা বারবার সংসদে প্রথম দিন থেকে বলার থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত সর্বদাই আমরা বিভিন্ন মিডিয়ায় পাবলিক মিটিংয়ে এগুলো তুলে ধরেছি। ইতিপূর্বে আমরা শেখ হাসিনা সরকারের যত রকম অপকীর্তি সেগুলো বিভিন্ন জায়গায় তুলে ধরেছি এবং আমরা যখন আমাদের সকলের জনগণ ছাত্র জনতার বিজয় হলো আমরা এটাকে অভিনন্দন জানিয়েছি। নতুন সরকার গঠনে আমরা সহায়তা করেছি, সর্বাত্মক সহায়তা দিয়েছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে আমাদেরকে ব্র্যান্ডিং করা হলো দোষর বলে, স্বৈরাচারের দোষর বলে, কোন রকম কোন নিয়মকানুন বাদ দিয়ে। পরে আমরা খেয়াল করলাম সেটা হলো তারা দেশকে বিভক্ত করলো। তারা দেখাতে চাইলো একদিকে যে স্বৈরাচারের ফ্যাসিস্টের বিপক্ষ শক্তি আর ফ্যাসিস্টদের দোষর এবং ফ্যাসিস্ট এদেরকে তারা শত্রু একটা আলাদা করলো এবং তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব সুন্দরভাবে বিভাজন তৈরি করলো। যারা একটু উগ্রবাদী, ইসলামীপন্থী এবং যেটা কনজারভেটিভ, সংরক্ষণবাদী, এই সমস্তকে দিয়ে তারা আলাদা একটি গ্রুপ করলো, তাদেরকে তারা দেশপ্রেমিক হিসাবে চিহ্নিত করলো। আর যারা শেখ হাসিনা সরকার বলে কোনো রকম নির্যাতনের শিকার সরাসরি হয়নি অথবা কোন রকম সম্পৃক্ত ছিল, তাদেরকে দেশদ্রোহী, দোষর এবং ফ্যাসিবাদ বলে আখ্যায়িত করা হয়। এবং এই যে তাদের এই তর্কের মধ্যে যারা তাদেরকে তারা সরকার সহযোগী বা দোষর বললো বা ফ্যাসিস্ট সরকার হিসাবে তাদেরকে চিহ্নিত করলো, তারা হলো আমাদের দেশে যারা যাদেরকে উদারপন্থী, লিবারেল বলা হয়। আমাদের বেশিরভাগ মানুষ লিবারেল, কিন্তু তারা লিবারেলকে বাদ দিয়ে কিছুটা উগ্রপন্থী এবং যারা কনজারভেটিভ তাদেরকে নিয়ে তারা একটা গ্রুপ করলো এবং সমস্ত রাজনীতি তাদের হাতে। এবং তারা একটা আমাদেরকে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ জনদের কাছে আমরা জানতে পারলাম যে আমরা পরাজিত হয়েছি এবং আমাদেরকে আর কোনো রাজনীতি করার সুযোগ নেই, আমাদের বেঁচে থাকারও কোনো সুযোগ নেই। এইভাবে তারা দেশকে একটা বিভাজিত করেছে। এখন প্রশ্ন আসলো যেটা নিয়ে আমি কথা বলতে চাই, খুব দরকারি একটি কথা। কিছুদিন আগে আমাদের প্রতিবেশী দেশ ভারতে এসে আমেরিকার একজন আমাদের গোয়েন্দা প্রধান একটা অত্যন্ত কয়েকটি কথা বলেছেন যেটা আমাদের জন্য অত্যন্ত একটি বিপজ্জনক সংকেত বলে আমি মনে করি। তুলসী গ্যাবার্ট বলছেন দুটো জিনিস, একটা আমাদের মাইনরিটি সম্পর্কে বলছেন, সংখ্যা বললে আমি সে সম্পর্কে বলতে চাইনি। আরেকটি তারা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, উনি বলেছিলেন বাংলাদেশের মতো অন্যান্য দেশের মতো এখানে ইসলামিক মৌলবাদের উত্থান হতে যাচ্ছে এবং জঙ্গিবাদের উত্থান, ইসলামিক জঙ্গিবাদকে তারা তাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি মনে করে, তারা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি মনে করে এবং সেইভাবে সেটাকে দেখে। এবং তার মধ্যে তারা বাংলাদেশ, সিরিয়ার নাম বলছে, ইসরায়েলের নাম বলছে, অন্যান্য দেশের নাম বলছে। কাজে সিরিয়ার সঙ্গে আমরা একত্রিত করেছে আমাদের মৌলবাদের উত্থানের কথা। এখানে সরকার কিন্তু জিনিসটা অত্যন্ত বিপজ্জনক একটি হুমকি। এটা